22 আগস্ট 2013 জোনাথন ট্রটের বলটাকে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ডে বিশাল এক ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে তথা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেরই প্রথম সেঞ্চুরিটা হাঁকালেন স্টিভ স্মিথ। সদ্য 24 পেরোনো স্মিথ যখন সেঞ্চুরি উদযাপনে উল্লাসে মাতোয়ারা, তখন কি একবারও ভেবেছিলেন ব্যাট হাতেই তিনি পৌঁছে যাবেন ক্রিকেটের এলিট 10,000 ক্লাবে? কখনো ভেবেছিলেন 35খানা সেঞ্চুরি ওভার দ্য কোর্স অফ নেক্সট 12 ইয়ার্স তিনি করে ফেলবেন? হয়তোবা না, হয়তোবা হ্যাঁ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে দুটো কীর্তি নিজের করে নিয়েছেন সিডনি স্মিথ, আর তাই সেই ব্যাটার স্মিথের উত্থানের গল্পটা। স্টিভ স্মিথ নামটা মাথায় আসলে সবচেয়ে আগে আপনার মাথায় কি আসে? সময়ের অন্যতম সেরা ব্যাটার, আর্গুয়েবলি হয়তো সময়ের সেরা টেস্ট ব্যাটারই। খুবই আনঅর্থোডক্স ব্যাটিং স্টাইল, যেটা টেস্টে অনেকের কাছে ব্যাকআপ বা অনেকের কাছে আবার বেশ দৃষ্টিনন্দনও লাগে। কিংবা সেই আলোচিত সমালোচিত বল টেম্পারিং স্যান্ড পেপার গেট কাণ্ডটাও আপনার মাথায় আসতে পারে। তবে একটা কমন চিন্তা প্রায় সবার মাথায় আসে, একজন পুরোদস্তুর লেগ স্পিনার কি করে এত ভালো ব্যাটার বনে গেল? বাই অ্যাক্সিডেন্ট, দৈব চক্রে, নাকি তার কঠোর পরিশ্রম আর একাগ্রতায়? যদি বলি স্মিথের এই লেগ স্পিনার তকমাটাই আসলে একটা পপুলার মিথ, তাহলে হয়তো খানিকটা চোখ কুচকাবে আপনার। একেবারে গোড়া থেকেই শুরু করা যাক তাহলে। একটা জিনিস কিন্তু আমাদের অনেকেরই অজানা, যে স্টিভ স্মিথের ক্রিকেটের ক্যারিয়ারটা কিন্তু হতে পারত অ্যাশেজের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড দলের হয়েও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিডনিতে জন্ম নেওয়া স্মিথের বাবা অস্ট্রেলিয়ান হলেও মা একজন ব্রিটিশ নাগরিক। স্বভাবতই দুটো দেশের নাগরিকত্বই স্মিথের ছিল এবং ইংল্যান্ডেই তার ক্রিকেটের গোড়াপত্তনটা হয়েছিল। সারের সেকেন্ড ইলেভেনে কিশোর স্মিথ খেলতেন একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে, বোলিং অলরাউন্ডার নয়, লেগ স্পিনারও নয়। স্মিথের বোলিংয়ের শুরুটা হয়েছিল একজন ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে। পরবর্তীতে অবশ্য বাপের দেশের হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপটা 2008 সালে খেলেন স্মিথ। সেখানে ব্যাটিং বোলিং দুটোই মোটামুটি ভালো করে নজরে এসেছিলেন, কিন্তু জাতীয় দলের হয়ে তার ডেবিউটা হয় আরও বছর দুয়েক বাদে, সেটাও T20 ফরম্যাটে। যে ফরম্যাটটা খেলেই স্মিথ বিশ্বনন্দিত, অর্থাৎ সেই টেস্ট ফরম্যাটটাতেই স্মিথের ডেবিউ হয়েছে সবচেয়ে পরে। শুরুর ভাগে ওয়ানডেতে টানা 7 নম্বর পজিশন, আর টেস্টে 6, 7, 8-এর দিকেই প্রথম একটা বছর তিনি খেলেছেন। পরে অবশ্য নানান এক্সপেরিমেন্টে 3-এ, কখনো 4-এ, কখনো 5-এ, এরকম করতে করতে শেষমেশ 4-এই তিনি থিতু হয়েছেন। কথা হলো, এই যে তার এমন উঠানামা, এর পেছনের কারণটা কি? একজন পরীক্ষিত ভালো ব্যাটার যদি তিনি হয়ে থাকেন, তাকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করারই বা কি আছে? সেখানেই চলে আসে একজন স্টিভ স্মিথের বোলিং সত্তাটা। শুরু ভাগে সামহাও তার বোলিংটাই বেশি কার্যকরী হয়ে যাওয়ায় ব্যাটিংয়ে তার সঙ্গে আবার উপরের দিকে জায়গাও ছিল না। আসলে তখনকার সময় যারা খেলতেন সেখানে খুব একটা সুযোগ ছিল না, তাই লেট মিডল অর্ডারেই খেলতে হতো স্মিথকে। কিন্তু এই ব্যাপারটা কি তাই প্রমাণ করে যে স্টিভ স্মিথ একেবারেই ব্যাটিংটা পারতেন না? মোটেই না। এইখানেই আমাদের অধিকাংশের ভুলটা হয়। ওই যে একেবারে শুরুতে তার ভেরি ফার্স্ট সেঞ্চুরির কথা বলছিলাম, তার আগ পর্যন্ত 11 ম্যাচে প্রায় 30 গড়ে স্মিথের রান ছিল 620, সেখানে 50ও ছিল 5টা। কিন্তু বলতে পারেন যে খুব একটা বেশি গড় নয়, কিন্তু 6, 7, 8 নম্বরে নামা একজন ক্রিকেটারের জন্য কিন্তু সেটা যথেষ্ট ইমপ্রেসিভ। তখন থেকেই স্টিভ স্মিথ সেভাবে করেই খেলে যাচ্ছিলেন, তার ব্যাটে একজন ব্যাটারের তকমা পাওয়ার মতো ক্যালিবার ছিল। এবার আসা যাক বোলিং প্রসঙ্গে। ওই যে শুরুর 3 বছরে, আবার 3 বছরই যাচ্ছি, 11 ম্যাচে 46.5 গড়ে 8টা উইকেটই মাত্র তিনি পেয়েছিলেন। কাজেই খুব যে কার্যকরী স্পিনার স্মিথ ছিলেন সেটাও কিন্তু না। হ্যাঁ, যখন ফর্মেটটা ওয়ান ডে, তখন আবার অন্য একটা চিত্রপট নজরে আসবে। বোলিংয়ে 35.5 গড়, ব্যাটিংয়ে মাত্র 21 গড় বলে দিচ্ছে। ওয়ান ডেতে তার ব্যাটিংটা তখনও সমসাময়িক ডেভিড ওয়ার্নার কিংবা অ্যারন ফিঞ্চদের মতো অতটা কার্যকরী ছিল না। তবে প্রশ্ন আসে, পাশার দানটা উল্টালো কবে? 2014, 2015, 2016, এই 3টা বছরে মূলত একেবারে তেড়ে ফুড়ে এসে গর্জন করে স্টিভ স্মিথ জানান দিলেন, ইউ গাইজ আর রং, আই এম ফার 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 বেটার অ্যাজ এ ব্যাটার। ওয়ানডেতে সেই 21 গড়ের ছেলেটা তখন সেই 3 বছরেই ব্যাট করেছেন 50-এর আশেপাশে গড়ে। আর রেড বল ক্রিকেটে 2014-তে 5 সেঞ্চুরি, 450-তে 81.85 গড়ে 1146 রান। 2015-তে তার চেয়েও বেশি 1474 রান, সেখানেও তার গড় 73.10। পরের বছর গড়টা 71.93। তারপর 2017-তে গড়টা 76.76। সব মিলিয়ে অস্ট্রেলিয়ান মিডিয়া থেকে শুরু করে সমর্থক তো বটেই, সারা দুনিয়াব্যাপী রোল উঠে গিয়েছিল, এই বুঝি ডন ব্র্যাডম্যানের বেশ ধরে স্টিভ স্মিথের পুনর্জন্ম হলো।
এই সেদিন কোভিড-19 আসার আগে অবধিও 63 গড়ে খেলে চলেছিলেন স্টিভ স্মিথ। ধারণা করা হচ্ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাওয়ার মতো ক্রিকেটার এই প্রজন্মে যে কজন আছেন, খুব বেশি জন তো আসলে নেই। বিরাট কোহলি আছেন, কেইন উইলিয়ামসন আছেন, জো রুট আছেন, তাদের মধ্যে স্মিথকেই অনেকে সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে বেছে নিত। সেটা অবশ্য এখন অনেকখানি দূরের পথ। সচিনকে টপকাতে হলে আরও প্রায় 6000 রান স্মিথকে করতে হবে। বয়সটাও এই বছর জুনেই 36 ছুঁয়ে ফেলবে। মাঝে তার ক্যারিয়ারের একটা বছর আবার কেটেছে সেই শিরীষ কাগজের অভিশাপে নিষেধাজ্ঞার খপ্পরে পড়ে। তাছাড়া শুরুর 3 বছরে স্মিথ খেলেছেন মোটে 5টা টেস্ট। কাজেই সচিনকে টপকানোটা এখন বেশ ডিফিকাল্ট। যেমন করে তিনি খেলে চলেছেন সেভাবেও যদি তিনি খেলে যান, যেটা ভেরি আনলাইকলি, তবুও 42-43 বছর অবধি তাকে খেলতে হবে, যেটা অস্ট্রেলিয়ার ক্রিকেটে একেবারেই রেয়ার কেস। তা যাই হোক না কেন, সচিনকে টপকান বা না টপকান, অস্ট্রেলিয়ার হয়ে হাইস্ট রান স্কোরার হোক বা রিকি পন্টিংকে সেঞ্চুরিতে টপকে যান না কেন, এখনো পর্যন্ত 3 ফরম্যাটে সমান উজ্জ্বল স্টিভ স্মিথ যেভাবে খেলে চলেছেন, তাতে এটা বলা বাহুল্য যে আরও বেশ কয়েকটা বছর তিনি দুনিয়ার ক্রিকেটের মনোরঞ্জন করে চলবেন এবং ক্যারিয়ার শেষে খেলাটার একজন কিংবদন্তির তালিকাতেই থাকবেন, সে কথা বলার অপেক্ষায় রাখে না। স্টিভ স্মিথ প্রমাণ করেছেন আপনার সামর্থ্য হয়তোবা আপনার কল্পনার গণ্ডি ছাড়িয়েও অনেক দূর নক্ষত্র পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।